আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অভিক। তো আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় ৩ শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে উচ্চ মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিকে আমাদের জ্যামিতির মাত্র ৩টা চ্যাপ্টার: সরলরেখা, বৃত্ত আর কনিক্স। তো সরলরেখা, বৃত্ত, কনিক্স তিনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেছো। ইভেন এই তিনটা চ্যাপ্টারের বেসিক থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যেহেতু 9-10 পার করে এসে এই জিনিসটা দেখতেছো, তোমরা আগে বুঝতে যে জ্যামিতি মানে সম্পাদ্য উপপাদ্য। উচ্চ মাধ্যমিকে এরকম জ্যামিতি বলতে এরকম না, এখানে জ্যামিতির মধ্যেও কিন্তু আমাদের অঙ্ক করতে হয়। তো অত কমপ্লিকেটেড কিছু না, আশা করব তোমাদের বুঝতে সুবিধা হবে। পুরা সরলরেখা চ্যাপ্টারটা আমরা শেষ করার চেষ্টা করব। আই হোপ তোমাদের এই একটা ভালো একটা জার্নির এক্সপিরিয়েন্স হবে আমার সাথে। তো এমনিতেও তোমরা যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো, তাদের জন্য কিন্তু বুঝতে অনেকটাই সহজ হবে, কারণ এখানকার অনেক কনসেপ্ট এখন তোমরা আজকের ক্লাসেই পাবা। ইভেন তোমরা আজকের ক্লাসটা টেনে অনেক স্পিডেও দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো ফার্স্ট অফ অল আমরা সরলরেখা পড়বো, বা শুরুতেই আমরা কি দেখবো বলতো? শুরুতেই আমরা দেখবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কটা। কার্তেশীয় স্থানাঙ্কটা কি? ফার্স্ট অফ অল দেখো, তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে আমাদের কাছে যদি একটা সরল রেখা থাকে, এই সরলরেখাটাকে তোমরা ম্যাক্সিমাম টাইমে সংখ্যা রেখায় যেভাবে আর কি দেখতা, সংখ্যা রেখায় হচ্ছে একদম এইখানে কি থাকে বলতো? একদম এইখানে থাকে হচ্ছে তোমাদের 0। হ্যাঁ, এখানে থাকে হচ্ছে 0। এরপর কি হয় বলতো? 1 2 3, এরপর ডট 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 করে করে একদম কি হয় বলতো? অসীম পর্যন্ত যাওয়া যায় পজিটিভ দিকে, তাই না? প্লাস অসীম পর্যন্ত যাওয়া যায়। আর তুমি যদি বাম দিকে যাও, তাহলে এখানে লেখা হচ্ছে -1, মানে এক ঘর। তুমি যদি আরেক ঘর যাও, অর্থাৎ 2 ঘর যাচ্ছ, এটা হচ্ছে -2। এরকম করতে 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 এই হচ্ছে কি হয় বলতো? মাইনাস অসীম পর্যন্ত হয়। তো সংখ্যা রেখায় তোমরা কিন্তু এই কাজটা করতে, যে 0 থেকে তুমি যদি ডানে যাও, যত ঘর যাবা ওইটাকে তুমি লিখতে প্লাস দিয়ে। আর 0 থেকে তুমি যদি বামে যাও, যত ঘর তুমি বামে যেতা ওইটাকে তুমি লিখতে মাইনাস দিয়ে। এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা বিষয়। তো এখন ধরো তোমার সংখ্যা রেখাটা উল্টাই গেছে। উল্টাই গেছে বলতে তুমি সংখ্যা রেখাটাকে এই সোজা থেকে এভাবে উল্টায় লিখছো, বা এই যে এটা দাও এভাবে উল্টায় দিচ্ছ, তাহলে দেখতে কেমন হবে? তো এইখানে ধরো এইটা হচ্ছে 0, আর এইখানে হচ্ছে এরকম 1 2 3। অর্থাৎ তুমি উপরে যে যাচ্ছ, যত ঘর করে করে, এক ঘর করে করে যে বৃদ্ধি পাচ্ছ, এটাকে তুমি ধনাত্মক দিচ্ছ। তো এখানে ডট 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 দিয়ে একদম কি হবে বলতো? প্লাস অসীম পর্যন্ত হবে। আর 0-র পর তুমি যদি নিচে আসো, 1 -1 আর কি, সরি, -1 -2 -3, এরকম ডট 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 করে করে কি হবে বলতো? মাইনাস অসীম পর্যন্ত লেখা হয়ে থাকবে। তো এখন আমি তোমাদেরকে এরকম একটা আনুভূমিক আর একটা উলম্ব এরকম কেন দেখাচ্ছি বলতে পারো? একটা আনুভূমিক আর একটা উলম্ব কেন দেখাচ্ছি? কারণ ধরো তোমার কাছে সাপোজ এইখানে, তোমার কাছে সাপোজ এই জায়গাটাতে একটা বিন্দু আছে, হ্যাঁ, এই পুরো বোর্ডটার এইখানে একটা বিন্দু আছে। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে বিন্দুটা কোথায় আছে, আমাকে একটু বলো। তুমি হাত দিয়ে দেখাচ্ছ এইখানে। এটা এটা তো হাত দিয়ে দেখানোর বিষয় না, আমাকে এক্স্যাক্টলি বলতে হবে, তাই না? এক্স্যাক্টলি বলতে হবে কোথায়। ধরো তোমার বাসা আমি চিনি না, তো তোমার দেওয়া লোকেশন আমি গেলাম, বাট আমি তোমার বাসা এখনো চিনতেছি না। তো তুমি আমাকে বললে যে আচ্ছা ভাই দাঁড়ান, আমি এসে আপনাকে নিয়ে আসতেছি। আপনি বললেন কোথায় আছেন, আমাকে আশেপাশে কোনো একটা হেল্প নিতে হবে। তা আমাকে তো বলতে হবে তোমার এলাকায় এখানে সম্ভবত একটা মুদি দোকান আছে, ওই মুদি দোকানের সামনে আমি দাঁড়ায় আসছি। এখানে দেখো, এই যে মুদি দোকানের আমি হেল্প নিচ্ছি, মুদি দোকানে আমি কি করতেছি? হেল্প নিচ্ছি। এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এটাকে আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ কোনো বিন্দু বা বস্তুর অবস্থান তুমি যদি সুস্পষ্টভাবে বলে দিতে চাও, তাহলে অবশ্যই তোমার একটা প্রসঙ্গ কাঠামো লাগবেই। অবশ্যই একটা কি লাগবে বলতো? প্রসঙ্গ কাঠামো লাগবেই। তো প্রসঙ্গ কাঠামো একটা বিন্দু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। নর্মালি আমরা যেহেতু এখন সংখ্যা রেখা, সরি, সরলরেখা নিয়ে আলোচনা করতেছি, প্রসঙ্গ কাঠামো একটা বিন্দু। তোমাকে অবশ্যই অন্য কোনো একটা বিন্দু, যে বিন্দুটাকে সবাই চেনে, এই বিন্দুটা কোথায় আছে আমি জানি না, বাট এই যে মুদি দোকানটাকে তো তুমিও চিন্তা না? মুদি দোকানটাকে আমি তোমার এলাকায় এসেও চিনে ফেলছি। অর্থাৎ তোমাকে এমন কোন জায়গার হেল্প নিতে হবে যেটাকে সবাই চিনে। বুঝা গেছে? ওই যে আমি ওইখান থেকে এত দূরে আছি, এখন তুমি ওই মুদি দোকানে আসলে এরপর আমাকে পেয়ে গেলা। তো এইরকম একটা জিনিস হচ্ছে, এটাকে আমি বলি প্রসঙ্গ কাঠামো, যেটাকে তোমরা সহজ ভাষায় কি বলতে বলো তো? এই প্রসঙ্গ কাঠামোটাকে তোমরা বলো
মূল বিন্দু বলেও চিনে থাকো অনেকে, অর্থাৎ মূল বিন্দু। এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে কি এখানে মূল বিন্দু। তো মূল বিন্দু কিভাবে, এই যে একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আমাদের এই প্রসঙ্গ কাঠামো বা এই মূল বিন্দুর হেল্পটা নেওয়া লাগে। বাট সমতলে আমরা কিভাবে এইটাকে ভালোভাবে আইডেন্টিফাই করি জানো? আমরা এইভাবে আইডেন্টিফাই করে থাকি যে আমরা চিন্তা করি এই মূল বিন্দুটা আসলে কিভাবে হচ্ছে জানো? এই হচ্ছে একটা রেখা আছে আনুভূমিক, আর এই হচ্ছে একটা রেখা আছে উলম্ব, এই দুটা রেখা পরস্পর লম্ব, এই দুটা রেখার লম্ব বিন্দুটা, দুইটা রেখা যে লম্ব এদের ছেদ বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু। আমরা এভাবে চিন্তা করে থাকি। এরপর তোমার কি এই বিন্দুতে যেতে হবে না? আমরা এই দুইটা রেখার হেল্প নিয়ে আমরা ওই অবস্থানটা বলে থাকি। কিভাবে? আমরা এইভাবে বলে থাকি যে আমরা তোমার এইদিকে ধরো এই বিন্দুটা এইদিকে না, তাহলে আমরা দেখি এক্স অক্ষ বরাবর কয় দিকে যায়, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মানে 0। এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8, এরপর তো আর যাবো না। এরপর আমার কি মূল বিন্দুটা তো এইদিকে, এক্স অক্ষ বরাবর আমি কিছু ঘর গেলাম। এরপর আমাকে কোথায় যেতে হবে? ওয়াই অক্ষ, মানে একদম এই অক্ষের লম্ব বরাবর যেতে হবে, এই অক্ষের লম্ব বরাবর, অর্থাৎ এই যে এই অক্ষটার দিকে, মানে এই অক্ষ যেই দিকে মুখ করে আসছে এরকম লম্বালম্বি ওইভাবে যেতে হবে। তো এইদিকে এখন আমাকে যেতে হবে, ধরো এই যে 1 2 3 4 5 6 7 8, ধরো এই যে 9 নম্বরে যে এখানে পাচ্ছি, তার মানে এখানে আমি যাচ্ছি 8 ঘর বা 8 ভাগ, আর এখানে আমি যাচ্ছি হচ্ছে 9 ঘর। ঠিক আছে, এখানে যাচ্ছি আমি 8 ঘর, এইখানে যাচ্ছি হচ্ছে আমি 9 ঘর। কিভাবে 8 ঘর আমি যাচ্ছি? কি এটাকে আমরা নরমালি যেই অক্ষটা, এটাকে এখন একটা নামকরণ করি। আমরা কি নামকরণ করব জানো? এটাকে আমরা নামকরণ করি, এটা আনুভূমিক না, এটাকে নরমালি আমরা নামকরণ করে থাকি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এটা আমাদের কি? এক্স অক্ষ। আর অক্ষ বা সংখ্যা রেখা সম্পর্কে তো একটু বললাম, যে সংখ্যা রেখা যেটা আমাদের 0 হবে তার ডান দিকে গেলে আমরা নরমালি ধনাত্মক লিখি, বাম দিকে গেলে নরমালি আমরা ঋণাত্মক লিখি। যদি এরকম লম্বালম্বি হয় তাহলে 0 যেটা, 0 উপরের দিকে গেলে আমরা প্লাস লিখি, এই যে 0 নিচের দিকে আসলে আমরা নরমালি মাইনাস দিয়ে লিখি। তো এখানে দেখো এই এক্স অক্ষ এরকমই আমাদের একটা অক্ষ বা একটা রেখার মতন। এই রেখা 0 থেকে আমরা যেহেতু এদিকে যাচ্ছি 8 ঘর, তো এখানে আমাদের তাহলে বলতে হবে আমরা তাহলে এই যে এক্স অক্ষ বরাবর 8 ঘর যাচ্ছি, এক্স অক্ষ বরাবর 8 ঘর যাচ্ছি। এরপর আমরা দেখো এর লম্ব বরাবর যেটা যাচ্ছি, অর্থাৎ দেখো এটাকে আমরা বলি হচ্ছে ওয়াই অক্ষ। এটাকে আমরা কি বলি? ওয়াই অক্ষ। দেখো তো এই ওয়াই অক্ষটা যেদিকে, আমরা ওই দিকে উপরের দিকে কয় ঘর যাচ্ছি? 9 ঘর যাচ্ছি। আর এরকম লম্বালম্বি অক্ষের এই যে 0-র পর থেকে উপরে গেলে আমরা লিখি হচ্ছে কি পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। তো আমরা উপরে যাচ্ছিলাম পজিটিভ, তার মানে আমরা লিখব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর 8 ঘর যাওয়া হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর 9 ঘর যাওয়া হচ্ছে। এটাকে আমরা এভাবে বাংলা ভাবে এতবার না উচ্চারণ করে আমরা সংক্ষেপে লিখি। আমরা এই বিন্দুটাতে আসতে পারবো এই যে 8,9, এইভাবে 8,9 এভাবে প্রকাশ করা হয়। এই শুরুর দিকে যে সংখ্যাটা, এটা বলে দেয় যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কোন দিকে কয় ঘর যেতে হবে। সংখ্যাটা কি পজিটিভ না? তার মানে মূল বিন্দু থেকে ধনাত্মক বরাবর যেতে হবে, ডান দিকে যেতে হবে, যেহেতু এটা ধনাত্মক ডান দিকে যেতে হবে 8 ঘর। পরের সংখ্যাটা বলে দেয় এই অক্ষ বরাবর কতটুকু যেতে হবে। এটা কি প্লাস না? তাহলে উপরে যেতে হবে, মাইনাস হলে নিচে আসতে। তো যেহেতু এটা প্লাস, তার মানে উপরে যেতে হবে কয় ঘর? 9 ঘর। তারপর তুমি যে এই বিন্দুটা পাবা। বুঝে গেছে? এই যে এক্স অক্ষ বরাবর যে তোমার 8 ঘর যাওয়া হচ্ছে, এটাকে আমরা নরমালি ভুজের মাধ্যমে প্রকাশ করি। এটাকে আমরা কি বলি? ভুজ। আর এই 9 এটাকে আমরা প্রকাশ করি কোটির মাধ্যমে। তো এই যে একটা বিন্দু, এই যে এই 8, এটা হচ্ছে, এটা কি বলতো? এটা হচ্ছে ভুজ। আর এই যে 9, এটা হচ্ছে কি বলতো? কোটি। অর্থাৎ যে কোনো একটা বিন্দুকে দেখো সমতলে, এই যে সমতলে, এটা দেখো আমাদের এক্স অক্ষ এখন ভালো করে আঁকি, এগুলাকে এরকম তীর চিহ্ন দেওয়া হয়, কারণ এগুলো আরো বিস্তৃত, তো তাই না? এখানে এরকম তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়। তো এরকম দুইটা অক্ষ, লম্বালম্বি দুইটা অক্ষ সমতলের উপর কোন একটা বিন্দুকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়। এই দুইটা অক্ষের মাধ্যমে দেখো আমরা কোনো বিন্দুকে পরিষ্কারভাবে বুঝে যাচ্ছি এই বিন্দুটা কোথায় আছে। এই দুটো অক্ষ যেখানে ছেদ করবে সেটা মূল বিন্দু। মূল বিন্দু থেকে দেখো কোথায় আছে, এই 8 ঘর যেতে হবে ধনাত্মক বরাবর, 9 ঘর যেতে হবে ওয়াই অক্ষে ধনাত্মক বরাবর। বুঝা গেছে? এইটাই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের একদম যদি বলা যায় বেসিক কনসেপ্ট। এভাবে কার্তেশীয় স্থানাঙ্কে আমরা কোনো বিন্দুকে বুঝে থাকি।
বুঝে গেছে? আমরা যদি আরেকটু চিন্তা ভাবনা করি যে ধরো আমাদের কাছে সেই অক্ষ আবার আছে, তোমরা ছোটকালে এইভাবে লিখে আসছো কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক। এই দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি করে জানো? আমাদের সমতলটাকে, এই যে পুরো বোর্ডটাকে বা সমতলটাকে কি করে জানো? চারটা ঘরে বা চারটা ভাগে ভাগ করে। এই যে এইটা একটা ভাগ, মানে এই দেখো এই যে এই ঘরটা দেখো, এই পুরোটা। এখন দেখো এই যে এইটার একটা ঘর, এইটার একটা ঘর, এইটার একটা ঘর। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমাদের পুরো সমতলটাকে এই চারটা ভাগে ভাগ করে। এই প্রথম ভাগের বৈশিষ্ট্যটা কি? প্রথম ভাগের উপর যে কোনো একটা বিন্দু নাও, ধরো তুমি বিন্দুটা নিচ্ছ এইটুকু, বিন্দুটা নিচ্ছ এইটুকু, মানে এই বিন্দুটা নিলা, এই বিন্দুটা কি প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো এই বিন্দুটাতে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আগে বলতে হবে যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর তুমি ডানে যাবা না বামে যাবা, ডানে যাবা নাকি বামে যাবা। তো যেহেতু এটা আমার ডানে যেতে হচ্ছে, তার মানে ওটা আসবে প্লাস, ভুজের মানটা আসবে প্লাস। এরপর ওয়াই অক্ষ বরাবর উপরে যেতে হচ্ছে, কোটির মানটাও কি আসবে প্লাস। তো এই বিন্দুটা হবে আমাদের এক্স কমা ওয়াই, অর্থাৎ দেখো ভুজও প্লাস কোটিও প্লাস। ঠিক আছে? আচ্ছা এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগের কোনো একটা বিন্দু আছে এখানে। তো এই বিন্দুটাতে তোমার কিভাবে আসতে হবে? এক্স অক্ষ বরাবর তুমি তো এইদিকে যাবে না, তুমি যাবে এইদিকে বামে, অর্থাৎ তোমাকে এইখানে কিছু ঘর আসতে হবে, দেন উপরের দিকে যেতে হবে। এই যে তুমি যে আসলা, এটা কি তোমার নেগেটিভ না? বাম দিকে এক্স ঘর পরিমাণ আসলা, বাট এটা কি নেগেটিভ, মাইনাস এক্স। আর ওয়াই অক্ষে কি উপরে যাচ্ছ, তো এটা প্লাস, তার মানে এই বিন্দুটা হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই, মাইনাস এক্স কমা ওয়াই। এখন দেখো বিন্দুটা ধরো আছে এইখানে, তাহলে দেখো এইখানে যেহেতু আছে, মূল বিন্দু থেকে স্টার্ট করো, তোমাকে এক্স অক্ষ বরাবর কি যেতে হবে? মাইনাস এক্স যেতে হবে। ওয়াই অক্ষ বরাবর কি আসতে হবে? নিচে আসতে হবে। নিচে আসলে কি হবে? ওয়াই অক্ষের উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, তার মানে এটা এখনো কি বলতো মাইনাস। তাহলে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। বুঝা যাচ্ছে? আর চতুর্থ চতুর্ভাগে যদি থাকে কোনো একটা বিন্দু ধরো এখানে, তার মানে এক্স অক্ষ বরাবর আগে যেতে হবে প্লাস, তারপরে ওয়াই অক্ষ বরাবর আসতে হবে, তাই তো? প্রত্যেকটা একটু দেখাই দিই। আচ্ছা আচ্ছা, এটা যেহেতু কমপ্লিট করতেছিলাম, এইদিকে যেতে হবে তোমাকে মাইনাস এক্স, আর সরি এইদিকে যেতে হবে তোমার প্লাস এক্স, আর এইদিকে যেতে হবে কি মাইনাস ওয়াই, তার মানে এটা হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই। তো আমাদের চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগ কখন আসবে? কোন একটা বিন্দু ভুজ আর কোটি দুইটাই যদি পজিটিভ হয়। কোন একটা বিন্দু যদি ভুজ নেগেটিভ আর কোটি পজিটিভ, তাহলে সে অটোমেটিক দ্বিতীয় চতুর্ভাগে। এগুলো মুখস্থ রাখতে হবে না, এগুলো তোমরা অটোমেটিক জানো, এমনি অঙ্ক করতে করতে আসবে। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না যে ওইটা মাইনাস ওইটা প্লাস হলে দ্বিতীয়, এভাবে কিছু মুখস্থ করতে হবে না তোমাদেরকে। ধরো আমি কথা কথা বললাম যে ধরো একটা বিন্দু হচ্ছে কি -3,4, এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, মানে ভুজ আর কোটির মান তোমাকে দেওয়া, স্থানাঙ্কটাই হচ্ছে ভুজ আর কোটির মাধ্যমে দেওয়া থাকে। তো তুমি কি করবে? এরকম একটা সাথে সাথে একটা এক্স অক্ষ অক্ষ আঁকবা। এই -3 কোন দিকে? অবশ্যই এইদিকে, এই যে এক্স এইদিকে যাবা। আর +4 কোন দিকে? এইদিকে। তাই দেখো এটা কোন চতুর্ভাগ? এই যে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড, বুঝে গেছে? এরকম ফার্স্ট একে ফেললেই হয়ে যাবে। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমার এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কি হয় বলতো? এক্স পজিটিভ আর ওয়াইটা কি হয় বলতো? নেগেটিভ হয়। তো এইভাবে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে আমরা সমতলের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি মূল বিন্দুর সাপেক্ষে, মানে এক্স অক্ষ থেকে কয় ঘর যেতে হবে আর ওয়াই অক্ষ থেকে, মানে ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যেতে হবে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। এখন আমরা দেখব অক্ষদ্বয় হতে কোনো বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়। দেখো তোমাকে হচ্ছে আমি বললাম যে একটা বিন্দুর স্থানাঙ্ক, ধরো পি, পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 5,-7, 5,-7, এটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক। তুমি আমাকে একটু ঝটপট বলো তো এটা কার্তেশীয় স্থানাঙ্কতে বিন্দুটা দেখতে কেমন হবে? আচ্ছা, তো এই যে প্রথম যেটা কমার চিহ্নের কমাতে, এখানে দুইটা ডাটা, এটা প্রথম ডাটাটা হচ্ছে কি মূল বিন্দু থেকে এক্স অক্ষের তুমি ডানে নাকি বামে কত ঘর যাবা সেই ডাটাটা। তো এটা হচ্ছে +5, মানে +5, তার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ, এটা যদি আমার এক্স অক্ষ হয়,
তাহলে এইখানে তোমার x অক্ষ বরাবর 5 ঘর যেতে হবে। এরপরেই তোমার আছে হচ্ছে কি -7, এটা হচ্ছে কি বলতো -7। -7 কথাটা মানে তোমাকে y অক্ষে কয় ঘর যেতে হবে? 7 ঘর, বাট উপরে না নিচে? মাইনাস যেহেতু তার মানে নিচে। দেখো 1 2 3 4 5 6 7, এই হচ্ছে কি বলতো 5, -7। এই হচ্ছে বিন্দুটার অবস্থান, এই হচ্ছে বিন্দুটার অবস্থান। আচ্ছা, এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এক্স অক্ষ হতে বিন্দুটির দূরত্ব কত? দেখো এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত, কথাটা বলতে আমি কি বুঝাচ্ছি, বিন্দুটা কোথায়? বিন্দুটা হচ্ছে এখানে। দেখো এক্স অক্ষ কোনটা? এই যে এইটা তোমার এক্স অক্ষটা, তাই না? এই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কোনটা বলো তো? আমি তোমাকে এমনি একটু রাউন্ড দেখাই। ধরো এখানে একটা রেখা আছে, আর এইখানে হচ্ছে একটা বিন্দু আছে। এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত, দূরত্ব কিন্তু অনেকটা বুঝাতে পারে। যেমন এই রেখা থেকে এই দূরত্বটা, এইটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব। এখন দেখো এই যে এই রেখা থেকে এই রেখার এই বিন্দু থেকে ওই যে তোমার দেওয়া বিন্দুটা দূরত্ব হচ্ছে এইটা, প্রথমটা। এই রেখার এই বিন্দু থেকে তোমার রেখার দূরত্ব হচ্ছে এইটা, বড়টা। এরকম কিন্তু অনেক বড় বড় দূরত্ব তুমি পাবা। দেখো এটা 3 নাম্বার দূরত্ব। বাট নর্মালি যখন আমরা বলি দূরত্ব, ওইটা আমরা বুঝি লম্ব দূরত্ব, আর লম্ব দূরত্ব সব থেকে ছোট দূরত্বটাকে বোঝায়। অর্থাৎ এই রেখাটাকে তুমি যদি এখন বর্ধিত করো, বর্ধিত করলে এখানে লম্ব টানবা, এই লম্বটাই হচ্ছে ও সব থেকে ছোট দূরত্ব। লম্বটাই হচ্ছে কি সব থেকে ছোট দূরত্ব, এইটাই আর কি চাওয়া হয়। বুঝে গেছে? এরপর লম্বের পর দেখো, লম্ব না নিয়ে তুমি অন্য যে কোনো দূরত্ব নাও, দেখবা কি বড় আসবে, বাট সব থেকে ছোট আসবে লম্ব দূরত্বটাই। তো নর্মালি যখনই তোমার কাছে কোনো কিছু দূরত্ব চাওয়া হয়, এর মানে হচ্ছে কি লম্ব দূরত্বটাই চাওয়া হচ্ছে। তার মানে এই বিন্দুটা থেকে এক্স অক্ষ থেকে, এটা তোমার এক্স অক্ষ তো একটা রেখা, এই রেখা থেকে দূরত্ব কি হবে? ওই লম্ব, এই বিন্দু থেকে ওই এক্স অক্ষের উপর লম্ব টানবা। এই যে এই লাল রেখাটাই কি বলতো দূরত্ব না? এখন দেখো তো কত দূরে আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 5 6 7। অর্থাৎ দেখো এই যে কোটির যে ভ্যালুটা, এটা -7, ঠিক আছে, বাট এখানে কয় ঘর? 7 ঘর। তো দূরত্বটা হচ্ছে কি 7 ঘর। এখন দেখো দূরত্ব হচ্ছে কি একটা পরিমাপ, ঠিক আছে? ধরো যে আমি দাঁড়ায় আছি, এখানে তুমি দাঁড়ায় আছো, এখানে তোমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, আমার একজন ডানে একজন বামে। একজন দাঁড়ায় আছে আমার থেকে 1 হাত দূরে, আর একজন দাঁড়ায় আছে আমার থেকে 2 হাত দূরে। এখন কেউ আমাকে প্রশ্ন করলো, ধরো এটা তুমি 1 হাত দূরে দাঁড়ায় আসছো, কেউ আমাকে প্রশ্ন করলো যে তুমি আমার থেকে কত দূরে দাঁড়ায় আসছো, আমি জাস্ট অ্যান্সার দিয়ে দেবো 1 হাত। আর একজন এই প্রশ্নটা আবার করলো যে তোমার বন্ধু আমার থেকে কত দূরে দাঁড়ায় আছে, এখন আমি বলে দিলাম যে 2 হাত দূরে। তো আমি কিন্তু এটা বুঝাচ্ছি না যে ও আমার ডান দিকে দাঁড়ায় আছে না বাম দিকে দাঁড়ায় আছে, আমার ওইটা কিন্তু দেখা ম্যান্ডেটরি বিষয় না। আমার থেকে কতটুকু দূরে আছে, সরি আমার বাটনটা খুলে যাচ্ছে বারবার, আমার থেকে সে কতটুকু খালি দূরত্বটুকু বললেই হয়, ডানে না বামে এগুলা দিকে তাকাইতে হবে না। দূরত্ব মানে সবসময় ভ্যালুটাকে বুঝায়, মানটাকে বুঝায়। বুঝে গেছে? তো দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব নেগেটিভ হয় না। তো এক্স অক্ষ থেকে দেখো দূরত্ব কতটুকু হবে বলো তো? 7 ঘর না? দেখো 7 ঘর। তো আমরা কিন্তু এখানে বলে দিতে পারি যে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 7 ঘর। আসলে 7 এভাবে লিখতে হয় না, 7টাকে লিখতে হয় কিভাবে জানো? এই যে -7 না, এই -7 কে মডুলাস দিয়ে এভাবে লিখতে হয়। বুঝে গেছে? আচ্ছা, এখন তোমাকে যদি আমি এটা জিজ্ঞাসা করতাম যে না, আমাকে তুমি এটা বলো যে y অক্ষ থেকে দূরত্ব কতটুকু, y অক্ষ হতে বিন্দুটির দূরত্ব কত? বলো y অক্ষ থেকে দূরত্ব কতটুকু? তো y অক্ষ তো একটা রেখা, তাই না? বিন্দুটা কোনটা বলো তো? এটা y অক্ষ না? তাহলে কি করবা, এইখান থেকে ঠাস করে লম্ব টানবা, এই দূরত্বটুকুই। এখন এই দূরত্বটুকু কত বলো তো? এই যে এইটা, দেখো তো এইটা আর এটা, এই বাহুটা আর এই বাহুটা সেম হবে না? এটা মেইনলি একটা আয়তন মতন হয়ে গেছে না পুরো শেপটা? আয়তের বিপরীত বাহুগুলা কি হয়? সেম হয় বা একই হয়। তো এই বাহুটা আর এই বাহুটা সেম হবে। এখন এই বাহুটা কি, এই বাহুটা মানে কত? দেখো তো এই বাহুটা কত ছিল? 5 না? এইটা যদি 5 হয় তাহলে এটাও কত হবে বলো তো? 5। তার মানে আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি যে সুতরাং যে y অক্ষ হতে দূরত্ব
মাইনাসের কোনো ঝামেলাটা আসে নাই, বাট আসতে তো পারতো। এই কারণে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো হচ্ছে মডুলাস 5 ইকুয়াল টু 5। মানে যদি এটা মাইনাস হইতো তাও আমরা, ধরো এটা -5 ছিল, তাও আমরা এটাকে আমরা লিখতাম +5। অর্থাৎ এখানকার যে সারমর্মটা সেটা কি জানো, সারমর্মটা হচ্ছে তোমার যেই অক্ষ বলবে, দেখো এটা কি বলতো, এটা যদি একটা বিন্দু হয়, এটা হচ্ছে ভুজের মান, আর এটা কি বলতো, কোটির মান। এক্স অক্ষ থেকে দূরত্ব যদি বলে, এক্স অক্ষ থেকে দূরত্ব যখন বলবে, দূরত্বটা হবে কি কোটির ভ্যালু, মানে মডুলাস, কোটির মডুলাস। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব যখন নিচ্ছ 7 আসছে, 7 কি, যে ভুজ কোটি, যে কোটির মানটুকু আসছে, মডুলাস। আর ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব যখন নিচ্ছে তখন কিন্তু 5 আসছে, অর্থাৎ ভুজের মডুলাস। তো সারমর্মটা যদি আমি একটু লিখে দিই, যে তো এইটা হচ্ছে যে তোমাদের সারমর্মটা, যদি কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই হয়, এক্স এর মান প্লাস না মাইনাস এটার দিকে তোমার তাকাইতে হবে না, কিচ্ছুর দিকে তাকাইতে হবে না। তাহলে কি হবে, এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব হবে কি, ওই কোটির মডুলাস। এক্স অক্ষ বললে কোটি আসবে, ঠিক আছে, উল্টাটা মানে এক্স অক্ষ বলতে এক্স না, কোটির মডুলাস। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে, ওয়াই অক্ষ থেকে বললে ভুজের মডুলাস। বুঝে গেছে? যদি বুঝে থাকো, তো এখন দেখো আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দেখি। এই প্রবলেমে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব 5 একক। কোন বিন্দুর দূরত্ব, দেখো দূরত্ব দেওয়া, দূরত্বটা কত দেওয়া, 5 একক হলে বিন্দুটার ভুজ নির্ণয় করো, বিন্দুটার ভুজ নির্ণয় করো। আচ্ছা বিন্দুটা কত, বিন্দুটা তো তোমাকে দেওয়া নাই, বাট কি দেওয়া, ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব 5 একক। তো এটা দেখো যে বিন্দুটির দূরত্ব, দূরত্ব ওয়াই অক্ষ হতে 5 একক। তো আমাদের ভুজ বের করতে বলছে, তো তুমি ধরে নাও যে ধরি বিন্দুর ভুজ এক্স, বিন্দুর ভুজ হচ্ছে এক্স। তো ওয়াই অক্ষ থেকে যদি কোনো বিন্দু দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা কি করি, কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বলে, তাহলে ওই এক্স নিতে হয়, ওইটার মডুলাস এক্স কি আসবে বলতো, 5। মডুলাস এক্স কি আসবে, 5। তাহলে এক্স এর মানটা কি আসবে বলতো, এখান থেকে এক্স এর মান কি লেখা যায়, মডুলাস যখন উঠে তখন এটা কিন্তু +-5 হবে। এটা কি হবে, +-5। এটা কিন্তু জেনে রাখো, মডুলাস যখন উঠবে তখন কিন্তু প্লাস মাইনাস দুইটা হতে পারে। মানে এটা, এটা কেন, দূরত্ব তো 5 একক ওয়াই অক্ষ থেকে, বাট ওয়াই অক্ষ থেকে ডানে নাকি বামে কথাটা কি বলছিল প্রশ্নে, প্রশ্নে তো এটা বলে নাই, তোমাকে দূরত্ব বলছে, এর জন্য দুইটাই হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। অর্থাৎ জিনিসটা কিন্তু এমন যে দেখো, এই যে এটা আমাদের ওয়াই অক্ষ না, এই যে এটা, এই যে এটা আমাদের ওয়াই অক্ষ না, এখান থেকে 5 একক দূরে কোনটা হইতে পারে, ভুজের ব্যাপারে তো বলা নাই, ভুজের ব্যাপারে বলা নাই, এখান থেকে 5 একক দূরে ধরো এই যে 1 2 3 4 5, এই বিন্দুটা হইতে পারে 1 2 3 4 5, এই যে এই 5,0 হইতে পারে, -5,0 হইতে পারে। হ্যাঁ কোটিটা যে 0 হবে প্রশ্নে এমনটা বলে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এই বিন্দুটা হইতে পারে, এই বিন্দুটা হইতে পারে। আবার ধরো এই যে এই বিন্দুটাও হইতে পারে, আর এটাও হইতে পারে, ধরো যে 5, কোটির মান যা হবে হবে, বা হইতে পারে হচ্ছে 5, -5, নিচেও হইতে পারে, এখানে তৃতীয় চতুর্ভাগে হইতে পারে যে -5, এখানে হইতে পারে যে 5, -y। বুঝে গেছে? যদি আমাদেরকে বলে দেয় যে ভুজের দূরত্ব দেওয়া, তাহলে মডুলাস উঠে গেলে এখান থেকে তুমি প্লাস মাইনাস পাবা। তো তখন কিন্তু দুইটা বিন্দুকে নির্দেশ করে, যদি ওয়াই এর মানটা জানো তাহলে এটা দুইটা বিন্দু আসবে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। এখন আমি তোমাকে বললাম যে দেখো এই বিন্দুটা, এটা হচ্ছে একটা বিন্দু, যে এই বিন্দুটার স্থানাঙ্কটা হচ্ছে 5,0, স্বাভাবিক। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এক্স অক্ষের ডান দিকে 5 ঘর যাচ্ছে, ওয়াই অক্ষে যায় নাই, ওয়াই অক্ষে যায় নাই, অর্থাৎ ওয়াই অক্ষের উপরের দিকে কোনো সরণ হয় না, বা নিচের দিকেও কোনো সরণ হয় নাই, অর্থাৎ 5,0। এখন আমি আরেকটা বিন্দু নিলাম এখানে, এটা হচ্ছে 10,0, এটা হচ্ছে কি 10,0। ভালো কথা। ধরো নেগেটিভ দিকে কোনো বিন্দু নিলাম, ধরো এটা নিলাম হচ্ছে -7,0, আর আরেকটা নিলাম ধরো -10,0, হইতেই পারে। এখন এই যে চারটা বিন্দু যে আমি নিলাম, এই যে এই চারটা বিন্দু, তাই না, এই চারটা বিন্দু চারটাই দেখো এক্স অক্ষের উপর অবস্থান করতেছে।
তুমি তো এটার সাথে একমত পোষণ করবে যে এই জিরোটা দিয়ে বোঝাচ্ছে ওয়াই অক্ষে যায় নাই, এক্স অক্ষের উপরই আসছে, যা স্মরণে বা ভ্যালু আছে সব তো এক্স অক্ষের। তাহলে আমরা এটা বলতে পারি যে কোন বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে কি বলতো, তাদের কোটির মান সবসময় জিরো আসবে। কোটির মান কি আসবে? জিরো আসবে। যে কোন বিন্দু, দেখো তো এই কথাটা বলা যায় কিনা, যে কোন বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তার কোটি সবসময় কি আসবে বলতো, তার কোটি কিন্তু সবসময় এই জিরো আসবে, তাই না? এটা কিন্তু আমরা বলতে পারি। এটা তুমি যদি বলতে পারো, এখন আমি একটা বিন্দু নিলাম, ধরো এইটা, হ্যাঁ, এটার নাম দিচ্ছি ধরো হচ্ছে 0,3। একটু উপরে যদি যাই, এটার নাম দিচ্ছি ধরো হচ্ছে 0,11। অর্থাৎ ওয়াই অক্ষের উপরই 11 অক্ষর সরণ হচ্ছে পজিটিভ দিকে, জিরো দিয়ে বোঝাচ্ছে এক্স অক্ষের ডানে বামে যায় নাই, এই মূল বিন্দু থেকে এইভাবে যাচ্ছে। তো এখন দেখো, যদি এটা হয় যে 0,-4, আবার এটা হয় যে 0,-10, এখনো দেখো ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে বিন্দুগুলা। ইভেন তুমি মূল বিন্দুর দিকে তাকাও, দেখো একটু আগে আমি কি লিখলাম, মূল বিন্দু তো 0,0 হয়, তাই না? এক্স অক্ষেও কোনো সরণ হয় নাই, ওয়াই অক্ষেরও কোনো সরণ হয় নাই। তো দেখো এক্স অক্ষের উপর মূল বিন্দুটা কি এক্স অক্ষের উপর অবস্থান করে, আবার দেখো ওয়াই অক্ষের উপরও অবস্থান করে। এক্স অক্ষের উপর যখন অবস্থান করলে দেখো কোটি জিরো হতে হবে, দেখো মূল বিন্দুর কোটি কিন্তু জিরো। আর এইগুলা দেখো যে উপরের যেগুলো আমি লিখলাম ওয়াই অক্ষের উপর যেগুলো অবস্থান করতেছে সাদা সাদা কালিতে, তাদের ভুজের মান দেখো জিরো জিরো, মূল বিন্দু তো জিরো, এটা জিরো এটা জিরো। অর্থাৎ আমরা কি বলতে পারি বলতো, যে এবং ওয়াই অক্ষের উপর অবস্থান করলে সেই বিন্দুটার, অর্থাৎ তার ভুজ কি আসবে বলতো, ভুজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো। সরি, দেখো এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তো এখন আমরা সামনে আগাই। এটা দেখো, আমরা এখন কি করব, দুটা বিন্দুর ভুজ একই হলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করে একটু কাজকর্ম করি। ভুজ একই, দুইটা বিন্দুর ভুজ একই। তো এরকম দুটা বিন্দুর ভুজ যেহেতু একই, ধরো আমি তোমাকে বললাম যে একটা হচ্ছে 0,10, একটা হচ্ছে কত, 0,10। তো 0,10 বিন্দুটা কোথায় হবে আমাকে বলো। জিরো, এদিকে ধরো 10 ঘর যাবে। আচ্ছা, এখন আমি বললাম যে আচ্ছা আর একটা বিন্দু হচ্ছে 0,5, আর একটা বিন্দু হচ্ছে কি 0,5। তো 0,5 তার মানে যেখানে এক্স অক্ষ বরাবর হয় না, এদিকে যাবে 5 ঘর। আচ্ছা, তো দেখো এই দুইটা বিন্দু দেখো তো ভুজ জিরো, এটাও জিরো, দুইটা বিন্দুর ভুজ দেখো একই হয়ে গেল না? দুইটা বিন্দুর ভুজ একই হয়ে গেল। তোমাকে এখন আমি যদি এটা বলি, আমাকে খালি এটা বলে দাও যে ওদের মধ্যবর্তী দূরত্বটুকু কত। অর্থাৎ এটা তো ধরো একটা বিন্দু এ, আর এটা একটা বিন্দু, ঠিক আছে? আমাকে খালি এই ডিস্টেন্সটুকু বলে দাও। দেখো তোমরা অনেকে এখনই বলে ফেলবা, দেখো এতটুকু ডিস্টেন্স কত, সরি, এই ডিস্টেন্সটুকু কত বলো তো? এটা কোনটা? এই যে এ বিন্দু যে 0 থেকে 10, এটুকু হচ্ছে টোটাল 10। আর বি বিন্দুর ক্ষেত্রে বলো তো এই ডিস্টেন্সটুকু কত? এটুকু হচ্ছে 5। ওইখানে মিটার লেখার কিছু নাই, আমি ভুলে লিখছি, মানে মিটার না, এটা 10 একক আর এটা 5 একক। তাহলে আমাকে বলো এইটুকু 10, এইটুকু 5, তাহলে এতটুকু কত? এতটুকু হবে। আমি তো জাস্ট দূরত্ব জানতে চাচ্ছি। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে জাস্ট ভ্যালুটা, পজিটিভ মান চাওয়া হচ্ছে। দূরত্ব তো আমি বলছি দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো তার মানে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বড় থেকে ছোট বিয়োগ করলে কখনো তো আর নেগেটিভ হবে না। তাহলে এই ডিসটেন্সটুকু আসবে 10 - 5, এ হচ্ছে 5। ঠিক আছে? আচ্ছা চলো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যে ধরো আমি তোমাকে বললাম যে -10, -10 বলছি কিন্তু, -10, -5, বিন্দুটা কোনটা? -10। তো এই ধর হচ্ছে -10, এই হচ্ছে -5। এখন আমি তোমাকে বললাম যে -10,2, -10,2, আচ্ছা 2 না। এখন তোমাকে বললাম যে -10, -8, -10, -8, তার মানে এখনো -10 আর -8 ধরো এখানে।
দেখো এই দুইটারই ভুজ কি আসতেছে বলতো, এই দুইটারই ভুজ কিন্তু সেম সেম আসতেছে। এখন দেখো এই টোটাল লেন্থটুকু হচ্ছে কত, এটা -10, বলছি তাই না? আচ্ছা, তো এখন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, যে ধরো তোমার বিন্দুটা হচ্ছে 10, 10 কমা হচ্ছে কত, 10 কমা হচ্ছে -5, 10, -5, অর্থাৎ এইদিকে 10 ঘর গেলা আর এইদিকে হচ্ছে -5 আসলো। এটা হচ্ছে 10, -5। আর একটা বিন্দু হচ্ছে 10, -8, 10, -8, তার মানে এইখানে 10 ঘর যাবা, -8 হচ্ছে এইদিকে, ঠিক আছে? এখন আমাকে বলো তো, এদের এটা যদি এ বিন্দু হয় আর এটা যদি বি বিন্দু হয়, তাহলে এখন আমাকে এটা বলো যে ওদের মধ্যবর্তী দূরত্বটুকু কত, অর্থাৎ এতটুকু। তোমার কিন্তু চিন্তা করতে হবে যে এই পুরা লেন্থ, এই বড়টা, এটুকু হচ্ছে 8 ঘর, মানে 8 একক। মাইনাসের ঠিক আছে, বাট দৈর্ঘ্য কত, মাইনাস দিয়ে তো বোঝানো হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিকে, বাট দৈর্ঘ্যটা কত, 8 ঘরই তো। আর এতটুকু দৈর্ঘ্য কত, 5 ঘর। তাহলে মধ্যবর্তী দৈর্ঘ্যটুকু কত হবে, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে, তাই না? বড়টা থেকে এটা ছোটটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে বলো, তোমরাই বলো কত আসবে, 8 ঘর থেকে 5 ঘর বিয়োগ দাও, পাবা হচ্ছে 3 ঘর। পাবা হচ্ছে কি, কয় ঘর, এখান থেকে তুমি, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখলাম, এটা পাবা হচ্ছে 3 ঘর। বাট এখন তোমাকে আসল প্রসিডিওরটা বলি, এটা বের করার প্রসেসটা কি জানো? বের করার প্রসেসটা হচ্ছে, দেখো এইখানে যে 0 0 ছিল আর কোটি ছিল 10 আর 5, মানে 0 10 0 5, তুমি দূরত্ব পাচ্ছিলাম 5 ঘর, মানে 5 একক। এটা আসলে কিভাবে হচ্ছে, এই 5টা দেখো যে 10 আর 5 বিয়োগ করেই হচ্ছে না, 10 আর 5 বিয়োগ করেই হচ্ছে। তার মানে ভুজ সেম হলে কোটিদ্বয়ের পার্থক্য, ওই যে কোটিদ্বয়ের পার্থক্যটাই হচ্ছে তোমার অ্যান্সার। ভুজ একই হলে কোটিদ্বয়ের পার্থক্যটাই হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ তুমি কি করছো, এখানে 10 - 5 করে যা আসছে এটাই। তাহলে এখানেও সেম কাহিনী খাটতে হবে। ভুজ যেহেতু সেম, তার মানে কোটিদ্বয়ের পার্থক্যই তোমার অ্যান্সার। কোটিদ্বয়ের পার্থক্য কিভাবে করবা, তো তুমি কি করবা, যে -5 -8, দেখো, ঠিক আছে, -5 -8। তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া বড়টা থেকে তো বিয়োগ করলেন না, এটা আমি এমনি দেখাচ্ছি ইচ্ছা করেই, তুমি ছোটটা থেকে বিয়োগ করলেও কোনো সমস্যা নাই। তুমি কি পাবা দেখো তো, এই -5 মাইনাসে মাইনাসে +8 পাবা, মাইনাসে মাইনাসে +8। দেখো আমি কিন্তু বড়টাই বিয়োগ করছি, মানে জাস্ট কি করবা, তুমি জাস্ট বিয়োগ করবা, বিয়োগ করলে অটোমেটিক তুমি আনসারটা পেয়ে যাবে, এই হচ্ছে 3 পাবা। ধরো তুমি ভুল করে -8 আর -5 করছিলা, ধরো তুমি ভুল করে কি করলা, -8 -5 করছিলা, তাহলে এখানে -8 মাইনাসে মাইনাসে +5, তাহলে এখানে পাবো তুমি -3। সমস্যা নাই, তুমি এখানে মডুলাস দিবা, শুরু থেকে মডুলাস দিতে হয়, শুরু থেকে কি করতে হয়, মডুলাস দিতে হয়। তো এইটাই হচ্ছে আমাদের মেন বিষয়, যে ভুজ একই হলে, অর্থাৎ একই বলতে কি বোঝায় বলতো, ধরো একটা বিন্দু হচ্ছে পি x, y1, আর একটা বিন্দু হচ্ছে কিউ, ওইটাও x, এটা x হলে এটাও x, বাট ওইটা y1 এটা y2। এটা হচ্ছে দুইটা বিন্দু ভুজ একই হলে তাদের দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা আসবে জাস্ট কোটি দ্বয়ের পার্থক্যর মডুলাস। পার্থক্য এখন অনেকে ভুল করে ছোট থেকে বড়টাও করতে পারো, ওই যে মডুলাস দিবা। পার্থক্য মানে কিন্তু দেখো আমি বলি 5 আর 8 এর পার্থক্য কত, 3। এখন তুমি দেখো 8 থেকে 5 বিয়োগ করলে তুমি পাবো 3। কেউ এখন 5 থেকে 8 বিয়োগ করছে, সে পাবে -3, জাস্ট পার্থক্যই পাচ্ছে বাট মাইনাস দিয়ে পাচ্ছে, এটাই তো। তো আমাদের তো জাস্ট দূরত্ব তো মাইনাস লাগবে না, আমাদের এর জন্য কি লাগবে, চোখ বন্ধ করে y1 - y2 করলেই হয়ে যাবে, বুঝে গেছে? y1 - y2 করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন এখন আমি তোমাদের একটা দেখাই, যে একটা বিন্দু হচ্ছে, ধরো হচ্ছে -10, তো দেখো এই যে -10 এখানে আর 5টা হচ্ছে এখানে, বিন্দুটা হচ্ছে কত, -10, 5। আর একটা বিন্দু হচ্ছে -10, 10, -10, বুঝো, এই যে -10, সরি -10, -10, এই হচ্ছে -10 আর এই হচ্ছে -10। একটা হচ্ছে -10, 5 আর একটা হচ্ছে -10, 10। তোমরা আমাকে বলো তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? দূরত্ব দেখো, তোমরা যদি চালাক হও, এতটুকু দূরত্ব হচ্ছে কত, 5। আবার দেখো
এই যে এতটুকু দূরত্ব হচ্ছে কত বলো তো, এই যে 10 ঘর, এতটুকু 10 ঘর, 5 ঘর, এতটুকু 10 ঘর, তার টোটাল ডিসটেন্স কি হবে? এখন তো যোগ হয়ে যাবে, 15 হইতে হবে। দেখো এখানে অ্যাপ্লাই করো, আমরা এই যে সূত্র অ্যাপ্লাই করব, কি করব বলো তো? জাস্ট একটা হচ্ছে কত -10,5, আর একটা হচ্ছে কত বলো তো -10,-10। তাহলে বলো তো দূরত্ব কি হবে বলো তো? চোখ বন্ধ করে মডুলাস যে কোনোটা একটা কোটি নেবা, 5 মাইনাস ওইটার কোটি করবা। এখন দেখো ওইটার কোটিটা বা -10, তো মাইনাস মাইনাসে +10 হয়ে যাবে। তো দেখো 15। কেউ যদি এটা নিত -10, ধরো কেউ নিয়ে নিছিল -10, আমি এটা মুছে দেবো, নিয়ে লিখলাম। আগে এটা নিছিল, ধরো যে মডুলাস দিচ্ছে, আগে নিচ্ছিল এটা -10, এরপর কি করবে? যে পার্থক্য মানে কি মাইনাস, এরপর -5, ওইটা তো প্লাস, এই জন্য প্লাস মাইনাস মাইনাস। তো অ্যান্সারটা হবে কি মডুলাস -15, বাট মডুলাস কি করে দেবে? অটোমেটিক 15 বানাই দেবে। তো কথাটা হচ্ছে এইটাই, যে তোমার দুইটা বিন্দুর ভুজ যদি একই হয়, দুইটা বিন্দুর ভুজ যদি একই হয়, তাহলে ওই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কোটিদ্বয়ের পার্থক্যের মডুলাস। পার্থক্য বললে আর মডুলাস বলতে হবে না, পার্থক্য মানে বুঝাই ধনাত্মক মানটা। বুঝে গেছে? ঠিক একই কাহিনী কি হবে বলতো? কোটি যদি একই হয়, দুটা বিন্দুর কি হবে? কোটি যদি একই হয়, কোটি যদি একই হয় তাহলে দেখতে কেমন? ধরো তুমি একটা বিন্দু নিচ্ছ 5,0, হ্যাঁ, আর একটা বিন্দু নিচ্ছে হচ্ছে 10,0। আচ্ছা আমি একটু আজানের ব্রেক দিই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে দুইটা বিন্দু এখানে দেখো 5,0 আর 10,0, দুইটারই কিন্তু কোটি কিন্তু কি সেম সেম 0 0। তো এখন এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা বলো তো? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সুন্দর মতন এই যে এতটুকু, এই এতটুকু দূরত্ব কি বলতো? 10 ঘর। এই যে বড় বিন্দুটা এখানে এতটুকু 10 ঘর, এতটুকু কি বলতো? 5 ঘর। তাহলে এই ডিসটেন্সটুকু কিভাবে আসছে? এই যে 10 - 5, 10 - 5, এই 10 আর 5 কে চেনো? এই 10টা হচ্ছে এটার ভুজ আর 5 হচ্ছে এটার ভুজ। তার মানে এইখানেও কিন্তু সেই একই কনসেপ্ট, যে আগেটা কি ছিল? ভুজ সেম হলে, দুইটা বিন্দুর ভুজ সেম হলে মধ্যবর্তী দূরত্ব ছিল কোটিদ্বয়ের অন্তর। আর এখন যদি কোটি সেম হয়ে যায় তাহলে হবে কি? ভুজ দ্বয়ের অন্তর। আমি তোমাদের আগেই লিখে দিই এটা, যে দুইটা বিন্দুর এই যে এটা হবে মডুলাস x1 - x2। কেউ যদি 5 থেকে 10 বিয়োগ করে সমস্যা নেই, -5 পাবা। ওই যে মডুলাস দিচ্ছ, এখানে তুমি শুধু 5 পাবা। তো এখন ধরো তোমাদেরকে আমি যদি আরেকটা দিই, যে না তোমরা আমাকে এটা বলো, যে এখানে বলো যে একটা বিন্দু হচ্ছে 5, হচ্ছে কি হবে? কোটি সেম হবে, তাই তো? তাহলে একটা হচ্ছে 5,10, তো 5,10 ধরো হচ্ছে এখানে 5,10, আর একটা হচ্ছে তোমার -2,10, -2,10 মানে যে এখানে ধরো এটা -2 আর এদিকে হচ্ছে 10। তো এখন আমাকে বলা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে, এই যে এটা না, এটা বের করতে বলা হচ্ছে। বলো কি করবা? তো তুমি যদি এমনি চালাক হও তাহলে দেখতে পারতেছো যে এতটুকু তো হচ্ছে 5 আর এতটুকু তো হচ্ছে আবার 2, যোগ হয়ে কত যাবে? 7। বাট আমরা সূত্র দিয়ে যদি করি তাহলে আমাদের এই দূরত্বটুকু আসবে। দেখো এই যে দূরত্বটুকু যদি আমি একটু সংক্ষেপে লিখি, এই দূরত্বটুকু মানে ডিসটেন্স দিয়ে যদি বুঝাই, এটা আসবে চোখ বন্ধ করে যে কোনো একটা ভুজ নিবা, যেহেতু কোটি সেম, কোটি দুইটারই কি সেম, চোখ বিয়োগ করে দিবা চোখ বন্ধ করে আরেকটার ভুজ। কেউ যদি এটা করতে, যে না ধরো কেউ এভাবে করছে যে 5 মাইনাস -2 করলে এটা হয়ে যাবে +5, এভাবে মডুল আসতে দেখো তারও আসবে 7। আর তুমি যদি করো যে না এইভাবে, তাহলে এখানে তুমি পাবা -7, এরপর পাবা 7। বুঝা গেছে? তো একই সিস্টেম, খালি এটা মনে রাখবা যে দুটা বিন্দুর কোটি যদি একই হয়ে যায় তাহলে তাদের পার্থক্য হচ্ছে, সরি তাদের দূরত্ব হচ্ছে কোটি সেম হলে ভুজদ্বয়ের অন্তর। আর ভুজ যদি সেম হয়ে যায়, এই যে ভুজ যদি একই হয়ে যায় তাহলে কোটিদ্বয়ের অন্তর। এটাই হচ্ছে মেন বেসিক কথা। এই দুটা কথা তুমি যদি জানো তাহলে দেখো আমরা দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন বের করে ফেলতে পারবো। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো আমরা এখন কিভাবে বের করে ফেলি। এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতেছিলাম কোন কনসেপ্টে? হয় ওদের ভুজ সেম, না হয় ওদের কোটি সেম। এখন আমাদেরকে এমন দুইটা বিন্দু দিবে যাদের ভুজ আর কোটি কোনটাই তুমি জানো সেম পাচ্ছ না। দুইটা বিন্দুরই ভুজ আর কোটি জানো, বাট দুইটা বিন্দুরই ভুজ আর কোটি কেউ ভুজ সেম না, কোটি সেম না। বুঝে গেছে? তো এরকম যদি বিন্দু হয়, সাপোজ আমরা চিন্তা করলাম বিন্দুটা হচ্ছে এরকম, যে একটা হচ্ছে x1
আর আরেকটা বিন্দু, যেহেতু ওদের ভুজ সেম না, তাহলে দেখো যদি ওদের কোটি সেম হইতো তাহলে আমার ওই ওই রেখার উপরে অবস্থান করতো। এটার যতটুকু কোটি ওইটারও যতটুকু কোটি, কোটি সেম হলে একই রেখা অবস্থান করতো, এক্স অক্ষ বরাবর একই রেখা অবস্থান করতো, তাই না? আর যদি ভুজ সেম হইতো, এটারও ভুজ যেটা, এই বিন্দুটারও ভুজ কি হবে সেম, তাহলে ওই একই ওয়াই অক্ষ বরাবর অবস্থান করতো। এটা একটু আরেকটু বলে রাখি, এই কথাটা ক্লিয়ার রাখি। এখানে দেখো দুইটা বিন্দুর কি বলতো, এই বিন্দুর আর এই বিন্দুর দেখো তো ভুজ সেম, দেখো ওরা একই ওয়াই অক্ষ বরাবর রেখা অবস্থান করতেছে। এখানে দেখো ওই যে দুইটা বিন্দু যখনই ভুজ সেম, ওরা একই ওয়াই অক্ষ বরাবর রেখায় ওয়াই অক্ষের সমান্তরাল রেখা অবস্থান করে। এখানে দেখো দুইটা বিন্দুর কোটি সেম, তাহলে দেখো এক্স অক্ষের ওপর না হয় এক্স অক্ষের সমান্তরাল রেখা অবস্থান করে। চিত্রটা বুঝতে পারতেছো? হয় এক্স অক্ষ না হয় এক্স অক্ষের সমান্তরাল রেখা অবস্থান করে। ওইখানে কি হবে, হয় ওয়াই অক্ষ না হয় ওয়াই অক্ষের সমান্তরাল রেখা অবস্থান করবে যখন ভুজ সেম। তো আমার এখানে যেহেতু ভুজ কোটি কোনোটাই সেম না, তাহলে ওরা কেউ কিন্তু কোনো সমান্তরাল রেখায় থাকবে না, এরকম বাঁকাতারা ভাবে থাকবে। ধরো আরেকটা বিন্দু এখানে এক্স অক্ষের উপর এখানে থাকবে না, অথবা ওয়াই অক্ষের উপর এভাবে থাকবে না। আরেকটা বিন্দু হচ্ছে আমাদের এরকম যে এক্স টু কমা ওয়াই টু, এদের মধ্যবর্তী দূরত্ব এইটা বের করতে হবে। বুঝে গেছে? এটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করা যায়? ফার্স্ট অফ অল দেখো তো, আমাকে একটু এই ডাটাটুকু বলো যে এটা যদি x1 y1 হয় তাহলে এতটুকু কত? এতটুকু হচ্ছে x1 আর এতটুকু হচ্ছে কি বলতো y1, তাই না? আচ্ছা, আবার ওইটা যদি x2 y2 হয় তাহলে এই যে টোটাল এতটুকু কি বলতো x2, আর এই পুরাটুকু কি বলতো, এই পুরাটুকু কিন্তু আমাদের y2, এই পুরাটুকু হচ্ছে আমাদের y2, তাই না? এই যে এই x2 y2 মিলেই তো এই বিন্দুটা। তো এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, আমরা কিভাবে বের করবো? এটা হেল্প করবে আমাদেরকে, জানো এটা বের করতে হেল্প করবে হচ্ছে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা বের করব। এখন তোমরা বলতে পারো ভাইয়া পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ লাগবে। বিষয়টা হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ তুমি পেয়ে যাবা। কিভাবে পেয়ে যাবা? দেখো আমি যদি এইখানে একটা লম্ব টানি, ওই বিন্দু থেকে এই যে এই y2 যেটা, এটার উপর যদি আমি একটা লম্ব টানি, তাহলে দেখো তো তুমি আমাকে এই বিন্দুটার স্থানাঙ্ক বলতে পারবা? বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক বলতে পারো কিনা দেখো তো আমাকে। এই বিন্দুটার স্থানাঙ্কটা হবে এই যে যেটাকে আমি ডট দিচ্ছি, এটা দেখো এক্স অক্ষে কতটুকু যাচ্ছে x2, আর এই যে এতটুকু লেন কি, যে এতটুকু y1, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক, এটা যদি আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, এটা হবে x2y1, x2y1। অর্থাৎ এখন আমি যদি নামকরণ করে দিই, ধরো আমরা এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে যাচ্ছি, আর এই হচ্ছে সি নামে একটা বিন্দু, সি বিন্দুটা হচ্ছে x2y1। তোমরা আমাকে এসির মান বের করে দিতে পারবা বলো তো? দেখো এসি, এই দুটো বিন্দুর ক্ষেত্রে দেখো এ আর সি বিন্দুর ক্ষেত্রে দেখো y1 কোটি সেম, দুটো বিন্দুর কোটি সেম হলে এই মধ্যবর্তী দূরত্ব কত হয়? দুটো বিন্দুর কোটি সেম হলে মধ্যবর্তী দূরত্ব হয় ভুজদ্বয়ের মডুলাস, মানে অন্তর, মডুলাস না, ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ এই দূরত্বটুকু হবে x1 - x2 মডুলাস। বুঝা গেছে? তুমি আমাকে বিসি বের করে দিতে পারবা? তো x1 হচ্ছে এসি হচ্ছে কি x1 - x2, বিসি বের করে দিতে পারবা? দেখো তো বি আর সি এর ক্ষেত্রে দুইটারই x2 ভুজ সেম, দুইটারই ভুজ সেম, তাহলে এই বিসি কতটুকু আসবে বলতো? এই বিসি যেহেতু ভুজ সেম, তাহলে এদের কোটিদ্বয়ের পার্থক্য, তার মানে এটা আসবে কি বলতো আমাদের y1 - y2, y1 - y2, তার মানে এটা আসবে আমাদের y1 - y2 মডুলাস। এখন দেখো এবিসি আমরা কি বলছিলাম, এ থেকে আমরা এই যে এখানে লম্ব টানছিলাম, তাই না? তার মানে এটা সমকোণ, তার মানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে দেখো তো কি হয়ে যায়, ত্রিভুজ এবিসি, দেখো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। আমাদের লাগবে কি, আমাদের লাগবে এবি, তার মানে আমরা লিখতে পারি যে এবি স্কয়ার আসলে কি বলতো
এ বি স্কোয়ার হবে কি এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার। তাহলে আমাকে বলো এ বি কি আসবে? এ বি আসবে রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। রুট ওভার এসি স্কোয়ার মানে কি, যে এটাকে স্কোয়ার করতে হবে। তোমরা এই ধর্মটা জেনে রাখো মডুলাসের। মডুলাস এক্স কে তুমি যদি স্কোয়ার করো তাহলে তুমি পাবা শুধু এক্স স্কোয়ারই। কারণ মডুলাস এক্স মানে কি, মডুলাসের ভেতর মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে। ধরো ওইটা ছিল 5, তো মডুলাস এক্স মানে কি মডুলাস 5, অর্থাৎ +5 অথবা -5। 5 কি স্কোয়ার করলে 25 পাবা, -5 কি স্কোয়ার করলে 25ই পাবা। তো এই যে মডুলাস কি স্কোয়ার মানে কি, জাস্ট ওই ভ্যালুটাকে স্কোয়ার করা। তো এই যে মডুলাস এটার স্কোয়ার লাগবে, তার মানে এই যে মডুলাস x1 - x2, তার মানে আমরা লিখে দিতে পারি যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সারমর্মটা। এটাই হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা, যেটা তোমরা ছোটকাল থেকে শিখে আসছো না বলো? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ তোমার কাছে যদি কোনো বিন্দু দেওয়া থাকে, যে বিন্দুগুলা কেমন হবে, যে x1, y1 আর আরেকটা হবে কি x2, y2, মধ্যবর্তী দূরত্ব কি আসবে? রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। বুঝে গেছে? আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা এখন অঙ্ক করব। তো তোমাদেরকে আমি বলতে পারতাম যে দেখো একটা বিন্দু 5,4, আর একটা বিন্দু হচ্ছে 2,8, এটা কত, এগুলো তোমরা 9 10 স্থানাঙ্ক জ্যামিতি একটু হলে করে আসছো। সবথেকে ফাঁকিবাজ স্টুডেন্টও কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি করে। এই সূত্র তোমরা আগেই জানতা, তাও হচ্ছে আমি দেখালাম। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি অঙ্কের মধ্যে ঢুকে যাই। তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তার মানে তোমাকে বিন্দুটা ডিরেক্টলি দেওয়া নাই, কোটি ভুজের দ্বিগুণ। কোটিটা ভুজের দ্বিগুণ, তার মানে তুমি ধরতে পারো যে এই যে ওই তোমাকে আলটিমেটলি বিন্দুটা স্থানাঙ্ক বের করতে বলছে। তো তুমি ধরতে পারো যে কোটি যেহেতু ভুজের দ্বিগুণ, তাহলে ধরি ভুজ ইকুয়াল টু হচ্ছে x। তাহলে আমাকে বলো তো কোটি কত আসবে? কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তার মানে 2x। তাহলে আমাদের বিন্দুটা কি আসবে বলো তো? x, 2x। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বিন্দু। 4,3 বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব √10, অর্থাৎ তোমাকে যে বিন্দুটা দিচ্ছিল এই 4,3 থেকে তোমার বিন্দুটার দূরত্ব হচ্ছে √10। এখন বিন্দুটা বের করে ফেলো। অর্থাৎ তুমি x যদি জানো তাহলে ভুজ জানো, x জানলে কোটি জানে ফেলবা দ্বিগুণ, তাহলে বিন্দুটা জেনে ফেলবা। মানে তোমার এখন x খুঁজে বের করতে হবে। কিভাবে বের করবা? এখানে একটা শর্ত দেওয়া কি, 4,3 থেকে তোমার বিন্দুটার দূরত্ব হচ্ছে √10। তাহলে প্রশ্ন আসলে কি বলা? প্রশ্ন আসলে বলা যে দেখো আমরা এখন এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব বের করে ফেলবো। দুইটা বিন্দু দূরত্ব কিভাবে বের করে? রুট ওভার যে কোনো এটার ভুজ আর এটার ভুজ বিয়োগ করে বর্গ করবা, অর্থাৎ x - 4 হোল স্কয়ার প্লাস twice x - 3 হোল স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে √10। বুঝে গেছে? এখন তুমি কি করবে? অঙ্ক আগানোর জন্য রুট তো রাখবা না, উভয় পক্ষে বর্গ করে দিবা। বর্গ করে দিলে দেখো কি আসবে। তো এখানে আসবে হচ্ছে x - 4 হোল স্কয়ার প্লাস twice x - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 10। এখন বাকিটা আর কি এখানে, তাহলে এখানে বর্গের সূত্র অনুসারে কি বসবে বলো তো? x স্কয়ার - 8x প্লাস 16, তাই না? আর এখানে কি আসবে বলো তো? 2x, এটা স্কয়ার করলে হয়ে যাবে 4x স্কয়ার, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 -12x প্লাস 9 ইকুয়াল টু আসবে হচ্ছে 10। তো হিসাব নিকাশ করে আমাদের কি থাকে? হিসাব নিকাশ করে হচ্ছে আমরা দেখতে পারি যে x স্কয়ার আর 4x স্কয়ার মিলে আমরা দেখতে পারি হচ্ছে 5x স্কয়ার, আর হচ্ছে -8x -12x এটা মিলে আমরা দেখতে পারি হচ্ছে -20x। 16 আর 9 মিলে কত হবে? 25, আর এখানে 10, তাহলে এখানে আসবে হচ্ছে 15 প্লাস 15 0। তো এখন বাকিটুকু, তাই না? আচ্ছা, এখন দেখো এটা তোমরা মিডল টার্ম করতে পারবে না, 5 দিয়ে তুমি আগে ভাগ করে দিতে পারো। 5 দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে এটা আসবে কি বলতো? x স্কয়ার -4x প্লাস এটা কত আসবে বলতো? 5 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে হচ্ছে 3 ইকুয়াল টু 0। তো এখন মিডল টার্ম করো, 3 1 কে 3,
তাই না? 3 1 কে 3 -3x - x +3 = 0। তো এখান থেকে তুমি x কমন নাও, x - 3 -1 কমন নাও, এটা হবে কি বলতো x - 3। তো এটা হবে কি x - 3, এটা হবে x - 1 = 0। সুতরাং তুমি লিখতে পারো যে x - 3 = 0 বা x হচ্ছে 3 অথবা x - 1 = 0, সুতরাং x হচ্ছে 1। এখন দেখো তুমি x এর মান পেয়ে গেছো দুইটা। x যখন 3, x 3 হলে কোটি কি আসবে বলো তো? 2x, অর্থাৎ 2 × 3 অর্থাৎ 6। তখন বিন্দুটা আসবে হচ্ছে আমাদের 3,6। তখন বিন্দুটা আসবে 3,6। আর যখন x 1, যখন x 1, তখন আমাদের কোটি কি আসবে বলো তো? 2x। কোটি তো সবসময় 2x, 2 × 1 মানে 2। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের বিন্দুটা তখন আসবে হচ্ছে x y, তার মানে 1,2। ওইটা 1,2 লিখছি, হ্যাঁ 1,2। আচ্ছা, তো এখন আমরা আরেকটা অঙ্ক করব। এখানে বলা হচ্ছে যে x, y বিন্দুটি, এটা দেখো a + b, b - a, এটা ব্র্যাকেট দিয়ে এটা বোঝানো হচ্ছে এটা একটা বিন্দু, এবং a - b, a + b এটা হচ্ছে আরেকটা বিন্দু। তো এই বিন্দুটা দেখো, এই যে এই বিন্দুটা অন্য কালি দিয়ে দেখাই। এই বিন্দুটা ধরে নাও, এই বিন্দুটার ওভারঅল নাম হচ্ছে a, আর এটা তো একটা বিন্দু, এটার নাম হচ্ছে b। a এবং b বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করবা, মানে x, y থেকে এই বিন্দুর দূরত্ব বের করবা, আবার x, y থেকে এই b বিন্দুর দূরত্ব বের করবা। যেহেতু সমদূরবর্তী, তাহলে কি হবে? দুটো ইকুয়াল আসবে। এখান থেকে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা তাহলে বের করি যে কি দিয়ে বের করি, যে সহজ দিয়ে লিখি যে x, y হতে a + b, b - a এর দূরত্ব। তুমি চাইলে ডিরেক্ট করতে পারো, মানে ইকুয়াল চিহ্ন দিয়ে ওইখানে এখানে দূরত্ব আর এখানে দূরত্ব তুমি ডিরেক্ট বের করতে পারো। যেমন আমি ডিরেক্টই করি, এত টাইম ওয়েস্ট করে কি হবে? তো ধরে নিচ্ছ যে এই বিন্দুটা হচ্ছে p, যে আমরা বিন্দুগুলা ধরি, ঠিক আছে? ধরি বিন্দুগুলা কি বলতো? p হচ্ছে x, y, এই বিন্দুটা হচ্ছে ক্যাপিটাল A হচ্ছে স্মল a + b, b - a, আর ক্যাপিটাল B হচ্ছে a - b, a + b, তাই না? প্রশ্ন মতে কি হওয়া উচিত? প্রশ্ন মতে হওয়া উচিত p থেকে a এর দূরত্ব, অর্থাৎ PA = হবে p থেকে b এর দূরত্ব। এটাই তো বুঝাচ্ছে যে এই বিন্দু থেকে এত এবং এত বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তাহলে আমরা PA বের করি। p হচ্ছে কিভাবে বের করবো বলতো? √x মাইনাস, এটা যদি বিয়োগ হয় তাহলে -b হয়ে যাবে, তাই না? দেখো x ভুজ আর এই ভুজ বিয়োগ হলো, এই বিয়োগ করাটা বুঝতে পারছো আই থিঙ্ক, স্কয়ার প্লাস y, এটা বিয়োগ যদি হয় -b প্লাস a হয়ে যাবে, তাই না? স্কয়ার ইকুয়াল টু √। এখন p হচ্ছে x আর এখানে হচ্ছে a - b, তাহলে x - a প্লাস b হোল স্কয়ার প্লাস y, এটা যদি বিয়োগ হয় -a - b হোল স্কয়ার। এখন আমরা কি করব বলতো? আমরা কিন্তু স্কয়ার রাখবো না, আমরা রুট করে দেবো, তাই না? রুট করে স্কয়ার করে দেবো, সরি রুট করবো না, তো রুট রাখবো না, আমরা এটাকে স্কয়ার করে দেবো। স্কয়ার করে দিলে তাহলে এখানে লেখা যাবে কি বলতো? x - a - b হোল স্কয়ার প্লাস y - b প্লাস a হোল স্কয়ার ইকুয়াল টু x - a প্লাস b হোল স্কয়ার প্লাস y - a - b হোল স্কয়ার। এখন বাকিটা আমি করব না, বুঝছো? বাকিটা তোমাদের টাস্ক। তোমরা দেখবা এখানে সূত্র ভেঙে দেখবা অবশ্যই কাটাকাটি যায়, বুঝছো? উভয় পক্ষে কাটাকাটি যায়। কেউ চাইলে সূত্রটা আমি যেভাবে লিখছি যে x - a - b, কেউ চাইলে এভাবে লিখতে পারতো যে এই যে সূত্রটা, এই যে এখানে যে এই জায়গাটুকুতে এটা লিখতে পারতো x, এই যে এটা বিয়োগ হচ্ছে তো, তাই না? এই যে এভাবে লিখতে পারতো, তারপর মাইনাস প্লাস y, y মাইনাস b মাইনাস a হোল স্কয়ার, এভাবে কিন্তু লিখতে পারতো। ডান পাশে ওইভাবে লিখতে পারতো যে x - x2, এই x - x2, ঠিক আছে? ওই পাশে এভাবে করতে পারতো, করেও কিন্তু অঙ্কগুলা হইতো, বুঝে গেছে? তো বাকিটা তোমাদের পালা, এটা তোমরা সূত্র দিয়ে মিলাবা, আমি জানি না কিছু, তোমরা মিলাবা। এটা দেখো খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসা একটা প্রশ্ন
যে y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটি দূরত্ব সমান হলে দেখাও যে এইটা। তো এখানে কি বললো, তো এখানে বলা হচ্ছে যে y অক্ষ ও 7,2 থেকে a,5 বিন্দুটি দূরত্ব। তার মানে দেখো এটা তো y অক্ষ ঠিক আছে, আর এটা হচ্ছে একটা বিন্দু, এই দুইটা থেকে এই যে এই বিন্দুটা ধরো এটা p, এই দুইটা বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা এখানে আগে ধরে নিই, যে ধরি হচ্ছে একটা বিন্দু হচ্ছে a হচ্ছে 7,2 এবং p হচ্ছে a,5। তো প্রশ্নে কি বলা হচ্ছে, এই যে p বিন্দুটা হচ্ছে y অক্ষ আর 7,2 থেকে সমান দূরে আছে। তো আমরা তাহলে y অক্ষ থেকে p এর দূরত্ব বের করি। তো y অক্ষ হতে p বিন্দু দূরত্ব বলো 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 কিভাবে বের করে? কোন একটা অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কিভাবে বের করে? অক্ষ y অক্ষ না, তাহলে এই দূরত্বটা কি হবে বলো তো? ভুজের মান হবে, ভুজের মান মডুলাস কত, p বিন্দুর ভুজ কত, মডুলাস a। দেখো মনে পড়ে কিনা, y অক্ষ থেকে দূরত্বটা হবে মডুলাস a। এই যে মনে করাই, দেখো কোথায় ছিল আজকের ক্লাসের, ওই যে অক্ষদ্বয় থেকে দূরত্ব, তাই না? এই যে এটা x অক্ষ থেকে দূরত্ব হবে কোটির মডুলাস, y অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব হবে ভুজের মডুলাস। এই যে এইখান থেকে দেখো বোঝানো হচ্ছিল, তাই না? এইটা ছিল আজকে শুরুর দিকের একদম টপিক। তো অঙ্ক যেহেতু আমরা শুরু করছি, চলো কমপ্লিট করি। y অক্ষ থেকে তাহলে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে মডুলাস a, মডুলাস কিন্তু অবশ্যই দিতে হবে, তাই না? আর কি বলছে বলতো, প্রশ্ন বলছে যে এই যে y অক্ষ থেকে এই p বিন্দুর দূরত্ব আর a থেকে p দূরত্ব সেম। তার মানে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এই যে মডুলাস a ইকুয়াল টু, মানে y অক্ষ থেকে এই দূরত্বটা এখন হবে কি ap, তাই না, বা pa। তো চলো এখন আমরা pa বের করি, p এটা a এটা। তো মডুলাস a ইকুয়াল টু p, p মানে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব pa, তাহলে এটা আমরা লিখতে পারি a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার। তো পরে আমরা কি করব, বর্গ করে দেব। মডুলাসের বর্গ করলে কি হয় আজকে আমি বলছি, এটা স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে a - 7 হোল স্কয়ার প্লাস 5 থেকে 2 গেলে কত হয় 3, তো 3 স্কয়ার করলে 9 হয়ে যাবে। এখন তুমি খালি এটার সূত্রে তুমি ভাঙাও, তাহলে এটা লেখা যাবে a স্কয়ার মাইনাস 14a মাইনাস 14a, সাথে সাথে হচ্ছে 49 প্লাস 9। তো দুই পাশ থেকে a স্কয়ার কাটাকাটি যায়, তাহলে 14 এটাকে এই পাশে লেখা যায়। 14 এটাকে যদি এই পাশে লিখি তাহলে লেখা যাবে হচ্ছে 14a ইকুয়াল টু 49 প্লাস 9 মিলে কত হবে 58। তো আমরা a ইকুয়াল টু লিখতে পারি বলো 58 ডিভাইডেড বাই 14। দেখো কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 58 এর অর্ধেক 29 আর 14 এর অর্ধেক হচ্ছে 7। দেখো এটাই ছিল কি বলতো, দেখানো বা দেখাইতে হবে যে এটা। আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতেছো। এখন দেখো এটা কিন্তু তোমাদের এসডব্লিউ, আগেরটার মতন আমি করলাম না যে y অক্ষ থেকে এই দুটো বিন্দুর দূরত্ব সেম। এখানে বলা হচ্ছে x অক্ষ ও ওইটা থেকে যে এই দুটো বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান বের করো। এটা কিন্তু কি বলতো তোমাদের এসডব্লিউ, ঠিক আছে? এখন দেখো আমরা দেখবো যে বিভিন্ন জ্যামিতিক আকৃতি, এটা তোমরা 9 10 শিখে আসছো এটা কিভাবে করতে হয়। যে আমাদের যদি বিভিন্ন বিন্দু দেওয়া থাকে, ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, বলবে কি দেখাও যে এই তিনটা শীর্ষ মিলে বিন্দু মিলে একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। তো আমাদের এটা দেখাইতে হবে ওই তিনটা বিন্দু মিলে একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে আমাদের শর্ত কি, সমবাহু ত্রিভুজের শর্ত তিনটা বাহুই সেম হতে হবে। তো আমরা জাস্ট ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব, তাই না? এই দূরত্বগুলো বের করব কিরকম, যেমন হচ্ছে সমবাহু ত্রিভুজ হলে আমাদেরকে এরকম তিনটা বিন্দু দেওয়া থাকবে, এরকম হচ্ছে আমাদের দেওয়া থাকে যে x1 y1 x2 y2 x3 y3। এখন বলা যে দেখাও যে এটা সমবাহু ত্রিভুজ। তার মানে তুমি ধরো এগুলো নামকরণ করো, এটা হচ্ছে a শীর্ষ মানে a বিন্দু, b বিন্দু, c বিন্দু। তো তুমি ab বের করতে পারবে না, ab মানে কি মধ্যবর্তী দূরত্ব। আজকে তো শিখলা যে দুইটা বিন্দু জানা থাকলে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে। তো তোমাকে এখানে ab বের করতে হবে, তারপর bc এই বাহুটা বের করতে হবে, অর্থাৎ b বিন্দু c বিন্দু নিয়ে দুটা মধ্যবিন্দু বের করতে হয়। এরপরে আবার a বিন্দু আর c বিন্দু নিয়ে এদের দুইটা মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়। তো তোমার যদি এই তিনটেই যদি দূরত্ব সেম আসে তাহলে এই দুইটা দূরত্ব, তিনটা দূরত্ব সেম আসলেই তোমার সমবাহু ত্রিভুজ। যদি বলে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে তোমার তিনটা বাহু সেম আসবে না, যে কোনো দুইটা বাহু কি আসবে বলতো
সেম আসবে। ধরো যে এই বাহু আর এই বাহু সেম আসবে, এই যে আবার সেম তিনটা শীর্ষ দেওয়া থাকবে, তো ওদের মধ্যবর্তী দূরত্ব বের করবা। দুইটা বাহু সেম আসলে সমদ্বিবাহু, আর একটা মিলবে না। যদি একটা মিলেও যায় তাহলে এটা সমদ্বিবাহু না, তো এটা সমবাহু ত্রিভুজ। যদি বলে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের শর্তটা কি বলতো? সমকোণী ত্রিভুজ হলে দেখো আমাদের এটা আসতে হবে যে এসি স্কয়ার যে কোনো একটা, অর্থাৎ অতিভুজের স্কয়ার বাকি দুইটার বর্গের সমান আসবে। এই শর্তটা মেনটেন করতে হবে। এই যে এসি বের করবা, এই দুইটা বিন্দু দূরত্ব, এ বি বের করবা, দুইটা বিন্দু দূরত্ব, বিসি বের করবা, দুইটা বিন্দু দূরত্ব, দেন এইটা চেক করবা যে দেখি এই যে এসি স্কয়ারের মান কত আসে। এসি আসে কত কত 5, দেন দেখবো যে এসি স্কয়ারের মান কত আসে, 25 আসে কিনা, দেন বাকিগুলা যোগ করে দেখবো যে 25 আসে কিনা। ঠিক আছে, তাহলে আসলেই সমকোণী ত্রিভুজ, না আসলে সমকোণী ত্রিভুজ না। এখন বলো, তোমাকে যদি বলে যে দেখো প্রমাণ করো যে এটা একটা আয়ত, আয়ত হলে আমাদের কি হয় বলতো? আয়ত হচ্ছে আমাদের এই চারটা বাহুই সমান হয়, সরি সরি কি বলা হয় যে বিপরীত বাহুগুলো কি হবে বলতো? সমান হবে। বিপরীত বাহুগুলা সমান হবে, কর্ণ দুইটাও সেম আসবে। কর্ণ বলতে আবার কি বোঝানো হচ্ছে বলো? কর্ণ তো চেনই, এই যে এটা। এখানে শর্তটা কি আসে? তোমাকে চারটা শীর্ষ অর্থাৎ চারটা বিন্দু দেওয়া থাকবে, এরকম যে x1 y1 x2 y2 x3 y3 x4 y4। তো তোমার প্রথম কাজ এবি বের করা, এরপরে বিসি বের করা, চারটা বাহু তুমি বের করা, দেখবা কি যে কোনো দুইটা মানে দুইটা দুইটা বাহু সেম সেম আসছে। অর্থাৎ ওই দুইটার বাহু আসবে কি জানো? বিপরীত বাহুগুলো আসবে, বিপরীত বাহুগুলো কি সেম সেম চলে আসবে। বাট এটা যে চারটা বাহু মানে চারটা বাহুর মধ্যে দুইটা বিপরীত বাহু সেম আসলে যে তোমার আয়ত, এটা তুমি শিওর না। কারণ কারণ কারণটা কি জানো? কারণ হচ্ছে আমি বলতেছি, এই যে আমাদের যে সামান্তরিক, সামান্তরিকও সেম। সামান্তরিকের ক্ষেত্রেও কি হয় বলতো? বিপরীত বাহুগুলো সেম হয়, মানে এই বাহু সেম দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সেম হয়। তাহলে দেখো এরও তাহলে পার্থক্যটা কি করা যায়? এরও যা কাহিনী এরও তা কাহিনী, কাহিনী একটা জায়গায় চেঞ্জ, যে কর্ণ, সামান্তরিকের কর্ণ অসমান, একটা বড় আর একটা ছোট, বুঝা গেছে? বাট আয়তের ক্ষেত্রে কর্ণগুলো কি হয় বলতো? সমান সমান হয়। যদি বর্গ হয়, বর্গ হলে কি হবে জানো? বর্গ হলে চারটা বাহুই সেম। তোমরা বর্গের সংখ্যা শিখছো যে চার বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে বর্গ বলে। ঠিক আছে, চারটা বাহুই সেম, তাকে আমরা কি বলি? বর্গ বলি। বাট চারটা বাহু সেম হলে যে বর্গ বলতে পারবো এমন কোনো কথা নাই। এই যে এখানে পাকনামি করবে আবার রম্বস, রম্বস চিনো না? চারটা বিপরীত বাহুই সেম, রম্বসও কিন্তু সেম। বাট এদের আবার পার্থক্য কি? এই যে পার্থক্য হচ্ছে সেই কর্ণ। বর্গের ক্ষেত্রে কর্ণ সেম আসবে, বর্গের ক্ষেত্রে কর্ণ কি আসবে? সেম আসবে। আর রম্বসের ক্ষেত্রে এই বর্গ একটা বড় একটা ছোট আসবে। বুঝা গেছে? এই শর্তগুলা দিয়ে কিন্তু 9 10 এর প্রচুর ম্যাথ ছিল, ইভেন আসতো। তো এইগুলা কিছু ম্যাথ তোমাদের আছে, এগুলা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নিচে। ঠিক আছে, এই যে এগুলা দেখো, এগুলো কিন্তু আমি করবো না। যে দেখাও যে এই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, দেখি এটা কি আছে কিনা, বা এই যে এটা দেখাও যে প্রমাণ করো যে এগুলা এক একটা রম্বস। এগুলো কিন্তু তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, সত্যি কথা, এগুলো তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, কারণ ইন্টারের যে টপিক গুলো বুঝানো ওইগুলো আমি বুঝাবো। আর এমনি কিন্তু বলে দিচ্ছি যে কখন কি হয়। দেখো ঢাকা বোর্ডের 22 সালের প্রশ্ন, এটা কিন্তু প্রমাণ করে যে দেখাও যে চারটা রম্বস, রম্বসের শীর্ষ। তাহলে শর্তটা কি হবে? তোমরা হচ্ছে এই যে চারটা বাহুর দৈর্ঘ্য বের করবা, দুটা দুটা শীর্ষ নিয়ে দৈর্ঘ্য বের করে ফেলবা। দেন চারটা বাহু যদি সেম হয় তাহলে বর্গ হইতে পারে, রম্বস হইতে পারে। বাট রম্বস হইলে আবার কি হবে? কর্ণ দুইটা ডিফারেন্ট আসবে, দুটা কর্ণ কি আসবে? ডিফারেন্ট আসবে। তো এইগুলা তোমাদের 9 10 এর অঙ্ক দেখে কিন্তু কি বলতো? SW। ঠিক আছে, এখন দেখো আজকের ক্লাসের শেষ অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্ক। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে কিনা, এখানে বলা হচ্ছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, বৃত্তের ব্যাসার্ধ 5 আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,3। দেখো তো তোমার কাছে একটা বৃত্ত আছে, ঠিক আছে, তুমি এই বৃত্তের ব্যাসার্ধ জানো,
ভালো কথা। আর কেন্দ্রটা হচ্ছে 5,3, ধরো হচ্ছে এখানে কেন্দ্র। এর জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। জ্যা বুঝো তো, তাই না? বৃত্তের হচ্ছে কি জ্যা কোনটা বলো তো, সংজ্ঞা বলতে পারো তোমরা? এই যে এই দুইটা বিন্দু কানেক্ট করে দিবা, বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর দূরত্বটাই হচ্ছে ওই জ্যা হয়, তাই না? আর বৃত্তের সব থেকে বড় জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। যেমন এটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা, আর যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেটা তোমার ব্যাস, ওইটা সব থেকে বড় জ্যা। তো এই যে আমি যদি এটা কানেক্ট করতাম, এটা একটা ছোট জ্যা পেতাম। আর তোমাদের 9-10-এর একটা উপপাদ্য তোমাদের একটু স্মরণ করাতে চাই। তোমরা এটা শিখছো যে কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ জ্যা যদি কোনো বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে ওইখান থেকে তুমি কেন্দ্র কানেক্ট করবা, দেখবা কি ওই রেখাটা জ্যার লম্ব। এটা কিন্তু 9-10 থেকে শিখছো। বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। জ্যাদ্বয় তো না, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এইখানে যে ম্যাপটা এখানে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক এত, ভালো কথা। জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এই যে জ্যা যে সমদ্বিখণ্ডিত হচ্ছে মানে দুই ভাগ হচ্ছে কোন বিন্দুতে? এই যে 3,2 বিন্দুতে। অর্থাৎ আমরা এখান থেকে কেন্দ্র কানেক্ট করব যেটা, এইখানে তাহলে সমকোণ উৎপন্ন মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। একটু আমরা শিওর, ডেম শিওর। এখন কথা হচ্ছে তার দৈর্ঘ্য নির্ণয় করো। কার? ওই যে জ্যাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, যে জ্যাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, তো এইটা বের করতে হবে। তো আমরা নাম দিলাম, আমাদের জ্যা হচ্ছে এ আর বি, কেন্দ্র ছিল হচ্ছে ও, আর সমদ্বিখণ্ডিত হচ্ছে সি বিন্দুতে। আমরা নামকরণগুলো করলাম। তাহলে এখন দেখো তো, আমরা যদি এই আমাদের এ বি বের করতে হবে, তাই না? এ বি বের করতে হবে। তুমি যদি সামহাও এসি পেয়ে যাও, এসি পেয়ে গেলে দেখো তো এসি কে দ্বিগুণ করে দিলেই হয়ে যাবে কি বলো তো, এবি। তাহলে তোমার এখন কাজ হচ্ছে এসি কে খুঁজে বের করা। তুমি এখানে নাম লিখতে পারো যে ধরি বৃত্তের কেন্দ্র, মানে বৃত্তের কেন্দ্র তুমি ধরছো কত বলো তো, ও ও এগুলা অফিসিয়াল কথাবার্তা, তুমি লিখতে পারো। এটা কত ছিল? 5,3, তাই না? যে এবি যে সি বিন্দুতে, সি বিন্দুটা কত দেওয়া প্রশ্নে? সি বিন্দুটা আমরা যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সেটা আমরা ধরে দিছে, প্রশ্নে দিয়ে দিছে, আমরা ধরলেও দিয়ে দিছে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এসি আর সিবি আসলে সেম, তাই না? যেহেতু সি বিন্দুতে এবি সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে এসি আর সিবিটা হচ্ছে সেম, যে এসি আর সিবি সেম। তো এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এসি বের করা। তো এখন দেখো ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো? বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বলা হচ্ছে 5, ব্যাসার্ধটা হচ্ছে ও এ কিন্তু 5। এই দেখো এইটা, এটা কিন্তু 5 একক, এটা 5 একক। আমার হচ্ছে এসিটাই যদি হয়ে যায় তাহলে লাগবে আমাকে ওসি বের করে দিতে পারবা? ওসি কি? ও কেন্দ্র আর সি কি? ওই যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, দুইটা বিন্দু জানো, তাহলে আমাকে ওসি বের করে দিতে পারবা না তোমরা? তাহলে দেখো ওসি বের করে দাও। সুতরাং ওসিটা কি বলতো? 5। এই দেখো এই ভুজ আর এই ভুজ বিয়োগ করে দাও, তাহলে 5 - 3 হোল স্কয়ার প্লাস 3 আর 2 বিয়োগ করে দাও, 3 - 2 হোল স্কয়ার। তাহলে রুট ওভার 5 থেকে 3 গেলে কত হয়? 2 হয়। 2 স্কয়ার করলে কত হবে? 4 হবে। প্লাস 3 থেকে 2 গেলে কত হবে বলো তো? 1 হয়, তাই না? 3 থেকে 2 গেলে 1, তার মানে এটা আসবে √5। এটা আসবে কি? √5। ওসির মানটা আসলে √5। তাহলে এখন আমাকে বলো তো এসির মান কত? তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য কি অ্যাপ্লাই করতে পারি না বলো তো? পিথাগোরাসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, যে সুতরাং ত্রিভুজ ও এ সি হতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ও এ স্কয়ার ইকুয়াল টু, যে অতিভুজ স্কয়ার কি হবে? ভূমি আর লম্বের স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার প্লাস ও বি স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এসি স্কয়ার কি হবে বলো তো? ও এ স্কয়ার মাইনাস ও বি স্কয়ার। ও এ কত? ও এ স্কয়ার কত বলো তো? 5। ও এর মানটা হচ্ছে যে 5, ব্যাসার্ধ ওই যে চিত্র লেখা 5 স্কয়ার। আর ও বি স্কয়ার করলে কত আসবে বলো তো? ও সরি, এটা কি লিখছি? ও এ, ও বি না তো, তাই না? ও সি ছিল, সরি, এটা ও সি, ও সি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ও এ মাইনাস ও সি স্কয়ার। তো ও সি স্কয়ারটা কত ছিল? ও সি স্কয়ার করলে আসবে শুধু 5।
তার মানে এটা কত আসে দেখো তো, আমরা লিখতে পারি যে এসি স্কোয়ারের মানটা আসবে হচ্ছে, দেখো 25 থেকে 5 গেলে হচ্ছে 20, তাহলে এসি মানটা আসবে হচ্ছে √20। তুমি চাইলে এটাকে এই যে 4 5 20, তো 4 4 × 5, তার মানে 2√5 লিখতে পারো, 2√5 লিখতে পারো, √20 লিখলেও কোনো সমস্যা না। এখন তাহলে দেখো এসি যেহেতু পেয়ে গেছো, তার মানে পরের লাইনে তুমি কি এবি লিখতে পারো না? এবি কি আসবে 2AC, 2√20, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আই হোপ তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। খুবই সহজ ক্লাস ছিল, কোনো কমপ্লিকেটেড কিছু ছিল না। বিগত এসএসসি লাইফ যা যা শিখে আসছো, তো এসএসসি লাইফে যা যা শিখে আসছো সেগুলোর উপরই ছিল। তো আমাদের পরবর্তী ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে আশা করি। তো দেখা হবে নেক্সট ক্লাসে।